হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। আসসালামু আলাইকুম। রেডিও বাংলাদেশ, খুলনা। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে এখন যিনি আছেন তার কণ্ঠের প্রেমে পড়েননি এমন মানুষ খুবই কম। হয়তোবা তার নাম কিংবা তার চেহারা দেখলে হয়তোবা অনেকে চিনতে পারবেন না, কিন্তু আমরা যদি তার সাথে কথা বলি, তার কিছু গুণের কথা জানি, আমার মনে হয় যে সবাই তাকে চিনতে পারবেন। 70 দশকে বাংলাদেশ বেতার থেকে যার উত্থান হয়েছিল, আমাদের সঙ্গে আছেন সৈয়দ ইসমাত তোহা। আমরা আজকে তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সবসময় ভালো থাকি। আপনার কণ্ঠের প্রেমে পড়ে না এমন মানুষ খুবই কম আছে। তো সেখান থেকে আপনার শুরুর যে জার্নিটা, খুলনা বেতার থেকে আপনার যাত্রা শুরু, আমরা একটু ছোট করে যদি ওই জার্নিটা সম্পর্কে একটু জানতে চাই। সাথে থাকলে স্বাদ বাড়ে। কোকা কোলা 2.5 লিটার এখন 99 টাকা ও 2 লিটার 110 টাকা। দেখুন, আপনি যেটা বললেন যে কণ্ঠের প্রেমে, শুধু কণ্ঠের না, আমার ব্যক্তিগত জীবনে অনেক প্রেম এসেছে হয়তো ওই কণ্ঠের মাধ্যমেই। অবশ্য ওই সমস্ত আর পাত্তা দিইনি কখনো। আর বেতার জীবন শুরু করেছি আমি 70 দশক থেকে 85 পর্যন্ত খুলনা বেতারের অনুষ্ঠান, উপস্থাপনা, সংবাদ পাঠ এবং নাটক এগুলো করতাম। পরবর্তীতে 85-এ ঢাকায় চলে আসলাম। এসে তারপরে ঢাকা বেতারের সবচেয়ে পপুলার ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণের মুখ্য উপস্থাপক হিসেবে কাজ করেছি। এরপরে 21শে টিভি আসলো দেশে, যখন টেরিস্টেরিয়াল বিটিভির মতো, তখন ওখানে কাজ করতাম। ওখানে বিভিন্ন অনুষ্ঠানের প্রমোশনাল, তারপরে টয়োটা ওয়ার্ল্ড অফ ওয়াইল্ড লাইফ, এরকম ধরনের যে অনুষ্ঠানগুলো হতো, ডাবিং অনুষ্ঠান, আমার সঙ্গে বিশিষ্ট বিশিষ্ট শিল্পীরা অংশগ্রহণ করতেন। রাইসুল ইসলাম আসাদ ছিলেন আমাদের সঙ্গে, আব্দুল আজিজ ছিলেন আমাদের সঙ্গে, ইকবাল সাহেব ছিলেন, ইকবাল ভাই ছিলেন আমাদের সঙ্গে। তারপরে শিল্পকলা একাডেমির আরও বেশ কিছু প্রতিষ্ঠিত নাট্যশিল্পীরা অংশগ্রহণ করতেন। আমি তাদের সঙ্গে কাজ করেছি। এইভাবেই পরবর্তী টেন বাংলায় অনেক দিন ধরে কাজ করেছি। আর বিটিভিতে তো অংশগ্রহণ করেছি, পাশাপাশি বিভিন্ন চ্যানেলে কাজ করেছি। আপনাদের চ্যানেল আইতেও আমার অনুষ্ঠান করার সুযোগ হয়েছে, করেছি আপনাদের এখানে। এই নিয়ে আর কি। বিশেষ করে আমি এখনও পর্যন্ত আমি সাগর ভাইয়ের কথা মনে করি, শাইখ সিরাজ ভাইয়ের কথা মনে করি। ওনারা কী ভালো মানুষ। আমি একসঙ্গে ওনাদের বসেছি, ওনার শাইখ ভাই রুমে বসে চা খেয়েছি, আমার খুব মনে পড়ে। তো ওনারা কোত্থেকে কোন পর্যন্ত এসছেন আমি তো সব জানি। অনেক কষ্ট করেছেন ওনারা, অনেক অনেক পরিশ্রম করে আজকে এস্টাবলিশ, আজকে এত বড় একটা প্রতিষ্ঠানের কর্ণধার। ওনাদের পিছনে অনেক অবদান, অনেক পরিশ্রম গিয়েছে। আমি ওদেরকে বিনম্র শ্রদ্ধা জানাই। শুনুন, আমার এই বেতারে ঢোকার পিছনে বিশাল ইতিহাস, এটা অনেক বড় ইতিহাস। একটা মানুষের, যে কোনো মানুষের বা যে কোনো শিল্পীর, যে কোনো মানে নিজেকে প্রতিষ্ঠিত করার পিছনে একটা অনুপ্রেরণা থাকে, হ্যাঁ, একটা টার্গেট থাকে, আমি ওই কাজটা করব। আমারও একটা টার্গেট ছিল ছোটোবেলা থেকে, আমি এই বেতারে কণ্ঠ দেবো বা কিছু এরকম একটা ছিল। আমার কোনো ওস্তাদ ছিল না। আমি নিজেকে নিজে তৈরি করেছি। কিন্তু আমি, তার মানে এই না যে আমার কোনো ওস্তাদ ছিল না, তা না। কিন্তু কিন্তু আমি তাকে কখনো চোখে দেখিনি। তার কণ্ঠ শুনে তাকে আমি ওস্তাদ মেনে আমি তার মতো করে অনুশীলন করতাম। তাই সেটা হচ্ছে কি, পাকিস্তানে বলে রেডিওতে নিউজ হতো, আকাশবাণী থেকে, করাচি থেকে নিউজ হতো। তো আকাশবাণী থেকে খবর পড়তেন দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, বিজন বোস, নীলিমা সান্যাল, এনারা পড়তেন। তো বিজন বোসের কণ্ঠ আমার কাছে খুব ভালো লাগতো। ওনার ভারী কণ্ঠটা আমার খুবই পছন্দ ছিল, এবং ওনার এই কণ্ঠটাই আমি চর্চা করতাম। পেপার কাটিং কেটে কেটে আমি অনুসরণ করতাম। এর থেকে আমার শুরু। তারপর পরবর্তীতে খুলনা বেতার যখন চালু হলো, এর মধ্যে আমি নিজেকে প্রস্তুত করে ফেলেছি। আমি জানি যে আমি অডিশন দিলে আমি পাশ করব, এবং যথারীতি পাশও করেছিলাম। ওইখানে আমার উত্থান, খুলনা বেতারের থেকে আমার শুরু। এখন তো মোটামুটি সব চ্যানেলেই কাজ করার সুযোগ হয়েছে। আর বিশেষ করে আমি আবৃত্তিকার হিসেবে মোটামুটি প্রতিষ্ঠিত। দেশে বিদেশে অনেক জায়গায় আমি আবৃত্তি অংশগ্রহণ করেছি, করছি। তো এর ব্যাপারেও আমার মোটামুটি আছে। আর বিজ্ঞাপন এবং ডকুমেন্টারি যে হারে করেছি, লাখের কাছে যাবে। আমি প্রতিদিন, আপনি হিসাব করে দেখুন, সেই 70 দশক থেকে আজকে 2025,
গড়ে ধরুন 5টা করে যদি আমি রেকমেন্ডই করি ডেলি বা বিজ্ঞাপন, তাহলে কত হাজার বিজ্ঞাপন হবে চিন্তা করেন তো। তো এইভাবেই কাজ করে যাচ্ছি আমি, এখনও করি। আমার এখনও সবাই অপেক্ষা করছেন, কাজ করব, আমি বসে রয়েছি একটু ব্যস্ত। বাংলাদেশ বেতারের কথা বললেন, সেখানে একদম প্রথম উপস্থাপনার 2টা লাইন যে একটু আগে শোনাচ্ছিলেন, ওইটা আমরা একটু শুনবো। আপনি এটা তো একটা মানে আমার কাছে নস্টালজিক ব্যাপার হয়ে যায় আর কি। হ্যাঁ, এই যে বেতারে যখন প্রথম করলাম আমি, এটা 70-এর দশকে যখন প্রথম ঢুকেছি তখন উপস্থাপনায়, তো উপস্থাপনায় আমাকে অনুষ্ঠান ঘোষক হিসাবে, কিন্তু পাকিস্তান বলে তো তখন আপনার ওই সব লাইভ অনুষ্ঠান, পাকিস্তান মানে পরে লাইভ অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠানটা খুব সাহস করতো না সবাই করতে, কিন্তু আমি এত ভালো করেছিলাম, আমার মানে অডিশনটা এত ভালো হয়েছিল যে সবাই আমার প্রতি একটা ইয়ে ছিল যে না এ পারবে, একে দিয়ে করানো যাবে। তো ওই দিন আমার সকালের ডিউটি ছিল প্রথম অধিবেশনের ডিউটি, তা আমাকে দিয়ে ওনারা উপস্থাপনা করেছেন অধিবেশনের ওপেনিংটা, আমার পরিষ্কার মনে আছে। আসসালামু আলাইকুম, রেডিও বাংলাদেশ খুলনা, আমাদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 223.88 মিটারে 1340 কিলো হার্জে। অনুষ্ঠান উপস্থাপনায় আমি সৈয়দ ইসমাত তোহা। আমাদের পরবর্তী অনুষ্ঠান ঢাকা থেকে রিলে করে শোনানো হচ্ছে। এটাই ছিল প্রথম শুরু। তো তখন তো আঞ্চলিক অনুষ্ঠান হতো না, খুব কম, ধরুন আধা ঘন্টা 1 ঘন্টা মতো হতো, কিন্তু আমাদের শুধু ওপেনিং ক্লোজিং দিতে হতো আর কি, আর প্রোগ্রাম সামারি পড়তে হতো। তারপরে প্রোগ্রামের বেড়ে গেছে, প্রোগ্রাম বেড়ে গেছে, 3টা অধিবেশন চলছে এখন। আগে 1টা অধিবেশন হতো, তারপর 2টো অধিবেশন হয়েছে। অধিবেশন মানে কি, ওই ট্রান্সমিশন ডিউটি ধরুন সকাল 6:30 থেকে 10টা পর্যন্ত, আবার ওদিকে বিকেল 4:30 থেকে রাত 11টা পর্যন্ত। আপনার কণ্ঠের প্রেমে পড়েনি এমন মানুষ খুবই কম আছে। সেখান থেকে আপনার আজানের যে দোয়াটা, এই আজানের দোয়া শোনেনি বা এই আজানের দোয়ার প্রেমে পড়েনি এমন মানুষও খুবই কম আছে। সেখান থেকে আমরা যদি ওই আজানের দোয়াটা একটু শুনি। আমি আপনাকে বলি, এটা এটা অনেকেই করেছেন, আমিও করেছি। আমারটাই হয়তো মানুষের কানে বেশি শোনা গেছে আর কি। আমি বাংলাটা বলি। হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করো বেহেশতের প্রশংসিত স্থানে। যে প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ, নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।